এই মুহূর্তে আইপ্যাকের কাউকে বা তৃণমূলের কাউকে নয়, বরং ইডির আধিকারিকদের পশ্চিমবঙ্গে বলা হচ্ছে যে তোমরা কিন্তু বাড়ি থেকে বেশি বেরিও না, অফিস টফিস থেকে বেশি বেরিও না, আর বেরোলেও 3-4 জন মিলে দল বেঁধে একসঙ্গে বেরোবে, একা একা বেরোবে না, রাতের দিকে কোথাও যেও না, শুনশান জায়গা দেখে কিন্তু একদম যেও না, কারণ বলা তো যায় না পশ্চিমবঙ্গের পুলিশ কখন এসে ধুম করে তুলে নিয়ে চলে যাবে, তখন কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আপনারা জানেন যে এই মুহূর্তে ইডির করা মামলা নয়, বরং ইডির বিরুদ্ধে কতগুলো মামলা ঝুলছে পশ্চিমবঙ্গে, আর মামলা শুনবেন যে বিচারপতি সেটাও তো মুলতবি হয়ে গেছে 14ই জানুয়ারি পর্যন্ত, অনেকগুলো দিন এখন মামলা শোনা যাবে না। তাহলে তার মাঝখানে রাজ্যের পুলিশ এসে যদি ধরে টরে নিয়ে চলে যায় ইডির অফিসারদের, তারপর কি যে হবে বোঝা খুব মুশকিল। এই মুহূর্তে যা ঘটছে পশ্চিমবঙ্গে তাতে অনেক কিছুই এরকম বেরিয়ে আসছে যেটা বোঝা খুব মুশকিল, আবার অনেক কিছুই এরকম বেরিয়ে আসছে যেটা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। তাহলে এক এক করে আমরা বলি। প্রথম কথা, মামলা মুলতবি হয়ে গেল কেন? জাস্টিস শুভ্রা ঘোষ তার মামলা শোনার কথা ছিল, দুদিকের কথাই শোনার কথা ছিল, আইপ্যাকের কথা, ইডির কথা, সবার কথাই শুনবেন, কিন্তু সেই মামলা হলো না, মামলা মুলতবি হয়ে গেল কেন? এর একটা অদ্ভুত কারণ সামনে এসেছে। কারণ হচ্ছে এজলাসের ভেতরে প্রচুর পরিমাণে লোক ঢুকে গিয়েছিলেন, সেখানে এত চেঁচামেচি হচ্ছে বিচারপতি কিছু শুনতেই পাননি, কে বলছেন কি বলছেন তিনি কিচ্ছু শুনতে পাননি, একেবারে ভয়ঙ্কর বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, রেগে মেগে তাই বিচারপতি চলে গেছেন, মামলা মুলতবি করে দিয়েছেন 14ই জানুয়ারি পর্যন্ত। এবারে আপনি যদি নিন্দুক হন, আপনি বলতেই পারেন যে বিচারপতিদের হাতে তো সেই ক্ষমতা থাকে যে আদালতের প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে বিচারপতি এজলাস ফাঁকা করে দেবেন, একদম সবাইকে বের করে দেবেন, বলবেন আমি 20 মিনিট সময় দিচ্ছি, আপনার দিকের 5 জন থাকবেন, আপনার দিকের 5 জন থাকবেন, আর কেউ থাকবেন না, আমি এইভাবে একদম নির্বিঘ্নে সুন্দর করে সবটা শুনবো, বাকি সবাই বেরিয়ে চলে যান। করতেই পারতেন হয়তো বিচারপতি, কিন্তু জাস্টিস ঘোষ সেই পথে এগোননি, তিনি মামলাটা মুলতবি করে দিয়েছেন। দেখুন, বিষয়টা হচ্ছে এই রকম একটা তালেগোলে অম্বলে একটা কিন্তু ভালো সুযোগ এখান থেকে একটু ছোট্ট করে পিছিয়ে যাওয়ার, এখান থেকে সরে যাওয়ার, হাতটা ধুয়ে ফেলার, এর থেকে ভালো সুযোগ আর আসতো না। আর তাছাড়া দেখুন, কলকাতা হাইকোর্টে এইসবও নিন্দুকদেরই কথা যে বিচারপতিদের কতবারই তো হেনস্থা হতে হয়েছে, তাদের নির্দেশ পর্যবেক্ষণ এগুলো মনোপুত না হলেই তাদের হেনস্থার সম্মুখীন হতে হয়েছে। কার হেনস্থা করা হয়নি কলকাতা হাইকোর্টে? জাস্টিস সিনহা, জাস্টিস বসাক, রিটায়ার্ড জাস্টিস বসু, অনেকেই হেনস্থার সম্মুখীন হয়েছেন, জাস্টিস মান্থা, তার তো কি ধরনের হেনস্থা হয়েছে সকলেই আপনারা জানেন। তো জাস্টিস ঘোষেরও সেরকম কোনো পরিণতি হতে পারতো, হেনস্থা করা, বয়কট করা, অনেক কিছুই হতে পারতো। যাই হোক, সেসবের দিকে তিনি এগোননি এবং এই মামলা মুলতবি করে দিয়েছেন 14ই জানুয়ারি পর্যন্ত। এখন পরিস্থিতি প্রচণ্ড উত্তপ্ত, আপাতত মামলা মুলতবি থাকলো। এখন বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে ইডির তরফ থেকে কিন্তু আদালতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে একটা আবেদন জানানো হয়েছিল যে আপনারা প্লিজ মামলাটা শুনুন, অন্য কোনো বিচারপতিও যদি শোনেন একটু তাড়াতাড়ি যদি শোনা যায়, একটা ডিভিশন বেঞ্চেও যদি শোনা যায়, 2 জন বিচারপতি শুনবেন আরো ভালো হয়, কিন্তু মামলা শোনার ব্যবস্থা করুন, অন্য কোনো এজলাসে হলেও তাড়াতাড়ি দ্রুত শুনানির আর্জি একটা কিন্তু ইডির তরফ থেকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু জানা যাচ্ছে যে এই যে আবেদন সেটা মঞ্জুর করেননি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। প্রধান বিচারপতির বক্তব্য হচ্ছে যেহেতু জুডিশিয়াল অর্ডার পাস হয়ে গেছে, তাই এখানে প্রধান বিচারপতি শুনানির মধ্যে একেবারেই কোনো হস্তক্ষেপ করবেন না, মামলা মুলতবি যেরকম সেরকমই থাকবে। 14ই জানুয়ারি এরপরে শুনানি হবে, 14ই জানুয়ারি যা শোনার শোনা হবে। তাহলে এই এতগুলো দিনের মধ্যে কি হতে পারে? অনেক কিছুই হয়ে যেতে পারে। যাই হোক, এইবারে আসি আমরা দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে কতগুলো এফআইআর এবং মামলা হয়েছে। প্রথম কথা হচ্ছে ইডির তরফ থেকে আদালতের দ্বারস্থ হওয়ার একটা সিদ্ধান্তের কথা সামনে এসেছে। ইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কেন? তাদের অভিযোগ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করে ফাইল ছিনিয়ে নিয়ে চলে গেছেন এবং তারই সঙ্গে পুলিশও তাকে সাহায্য করেছেন। এই মর্মে ইডির তরফ থেকে একটি মামলা করা হয়েছে হাইকোর্টে এবং এটাই হচ্ছে ইডির অভিযোগ যে তাদের তদন্তে বাধা দেওয়া হয়েছে ক্ষমতার অপব্যবহার করে। এবার ইডির বিরুদ্ধে কতগুলো এফআইআর, কতগুলো অভিযোগ, কতগুলো মামলা হয়েছে একবার দেখুন। প্রথম যেটা জানা গেল সেটা হচ্ছে ইডি রেড করেছে প্রতীক জৈনের বাড়িতে এবং আইপ্যাকের দপ্তরে। এবার ইডি চলে যাওয়ার পরে প্রতীক জৈনের পরিবার থানার কাছে যায়, শেক্সপিয়ার সরণি থানায়, সেখানে গিয়ে অভিযোগ দায়ের করা হয় ইডির বিরুদ্ধে। ইডির অফিসারদের বিরুদ্ধে প্রতীক জৈনের পরিবারের কি অভিযোগ? না, তারা প্রতীক জৈনের বাড়িতে ঢুকে গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করে নিয়ে চলে গেছে। এই মর্মে প্রতীক জৈনের পরিবারের তরফ থেকে ইডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তারপরে একটি খবর এলো যে আইপ্যাক অলরেডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডির বিরোধিতা করে, ইডির বিরুদ্ধে তাদের অভিযোগ নিয়ে তারা অলরেডি কলকাতা হাইকোর্টে চলে গেছেন। এখানেই শেষ নয়, এরপরে দুটো নিনজা অ্যাটাক আসে। জানা যায় যে এই রাজ্যের পুলিশের তরফ থেকে এফআইআর করা হয়েছে, দুটো অভিযোগ দায়ের করা হয়েছে ইডির বিরুদ্ধে। স্বতঃপ্রণোদিত হয়ে আমাদের রাজ্যের পুলিশ তারা কিন্তু অভিযোগ করেছে ইডির বিরুদ্ধে। তাদের বক্তব্য কি? তারা বলছে যে রাজ্য পুলিশের যে থানাকে জানিয়ে প্রতীক জৈনের বাড়িতে রেড করতে যাওয়ার কথা ছিল ইডির অফিসার,
অফিসারদের, সেটা তারা করেনি। তারা নিজেরা বেআইনিভাবে অবৈধভাবে রেড করতে চলে গেছে। ইডির আধিকারিকরা অবৈধভাবে প্রতীক জৈনের ওই বিল্ডিংটার মধ্যে অনুপ্রবেশ করে নিজেদের মতো রেড করতে শুরু করে দিয়েছেন। এবার খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ অফিসাররা যখন সেখানে গিয়ে পৌঁছেছেন, খোঁজ খবর করে তারা জানার চেষ্টা করছেন যে সেখানে কি হচ্ছে, তখন তাদের বাধা দেওয়া হয়েছে। সিআরপিএফ এর জওয়ান যারা ছিলেন তারা তখন পুলিশকে ধাক্কাধাক্কি করেছেন, ঢুকতে দেননি। এই মর্মে পুলিশের বিরুদ্ধে এবং অজ্ঞাত পরিচয় সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ করেছে হচ্ছে রাজ্য পুলিশ। রাজ্য পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে এই কাজটা করেছে। এরপরে জানা যায় যে এখানেও শেষ নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং দুটো আলাদা আলাদা থানায় ইডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। মুখ্যমন্ত্রী সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি অভিযোগ করেছেন? ভারতীয় ন্যায় সংহিতার অনুযায়ী চুরি, হুমকি, ভয় দেখানো এই সমস্ত ধারায় ইডির আধিকারিকদের বিরুদ্ধে তিনি কিন্তু অভিযোগ দায়ের করেছেন, এফআইআর করেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে এই অভিযোগ দায়ের করেছেন। আপনারা জানেন যে আজকে সভা থেকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে বলেছেন যে গতকাল তিনি যা যা করেছেন সবটাই তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে করেছেন এবং তিনি কোনো ভুল করেননি, তিনি সব ঠিক কাজ করেছেন। তাহলে এই রকম ভাবে এতগুলো মামলা, মানে এতগুলো মামলার মালা পড়েছে গলে যে সখী হাঁসফাঁস করে। কতগুলো মামলা তাহলে হলো? ইডির কটা মামলা? ইডি করেছে হাইকোর্টে একটা মামলা। আর ইডির বিরুদ্ধে কতগুলো মামলা? অলরেডি আইপ্যাকের যে মামলাটা, সেখানে আইপ্যাক হাইকোর্টের কাছে চলে গেছে। আর এফেক্টিভ 3 রকমের এফআইআর রয়েছে। যদি এর মধ্যে যেরকম ভাবে সিবিআই এর অফিসারদের তুলে নিয়ে চলে গিয়েছিল পুলিশ রাস্তা থেকেই, সেভাবে ইডির আধিকারিকদেরও যদি আমাদের রাজ্য পুলিশ দুম করে তুলে নিয়ে চলে যায় তদন্ত করছি, জিজ্ঞাসাবাদ করব বলে, তাহলে তো কারোরই কিছু করার থাকবে না। এবার আপনি বলবেন কিন্তু এটা কি ঠিক? আরে মশাই, যা চলছে পশ্চিমবঙ্গে তাতে ঠিক কোনটা দেখে আপনার মনে হচ্ছে যে এটা ঠিক? তৃতীয় পয়েন্ট, এখনো পর্যন্ত একটা বিষয় যেটা পশ্চিমবঙ্গের মানুষের মাথায়ই ঢুকছে না, সেটা হচ্ছে যখন ইডির সামনে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড চলাকালীন তার মাঝখানে এসে ফাইলপত্র ছিনিয়ে নিয়ে বেরিয়ে চলে গেলেন, ইডি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিল? ইডির অফিসাররাই বা কি করছিলেন? কেন্দ্রীয় বাহিনী যারা গিয়েছিল তারাই বা কি করছিল? মানে কি হচ্ছিল সেখানে তখন? কেন সেখানে কোনো পদক্ষেপ গ্রহণ করা গেল না? এবার এখানে অবশ্যই একটা যুক্তি এটা উঠে আসে যে মহিলা অফিসার না থাকলে তারা সেভাবে বাধা দিতে পারবেনও না। সেটা যদি কারণ হয়েও থাকে, ধরেও নি, তাহলেও এরপরে আরেকটা জিনিস যেটা মাথায় ঢুকছে না সেটা হলো প্রতীক জৈনের বাড়িতে তারা গিয়েছিলেন রেড করতে, আইপ্যাকের অফিসে গিয়েছিলেন, তাহলে প্রতীক জৈনকে ইডি কাস্টাডিতে নিল না কেন? আমরা তো দেখেছি বহুবার ইডি রেড করতে গেছে, সেখান থেকে কাউকে কাস্টাডিতে নিয়েছে, তদন্তে সে কোঅপারেট করছে না কিংবা যে কথাগুলো বলছে তার মধ্যে মিল পাওয়া যাচ্ছে না, এরকম অনেক কিছুর জন্য কাস্টাডিতে ইডি নিয়েছে। তো তাহলে প্রতীক জৈনকে ইডি কাস্টাডিতে নিল না কেন? যে সে একেবারেই তদন্তে কোঅপারেট করছে না, তার হয়ে অন্য লোকজন এসে ফাইলপত্র চুরি করে নিয়ে চলে যাচ্ছেন, সেই কারণে কাস্টাডিতে নেওয়া হলো। তাহলে এই জিনিসটাই বা হলো না কেন? ইডি এটা করলো না কেন? এবার এর উত্তর হিসেবে আমাদের বাংলায় তো কিছু কিছু মানুষজন রয়েছেন দারুণ, তারা বোঝেন সবকিছু, সাধারণত বিজেপির দিকে ঝুঁকে তারা কথাবার্তা বলেন, তারা সব একেবারে দুর্ধর্ষ থিওরি বের করেছেন। তারা বলছেন আরে ইডি তো বিশাল বড় একটা লং গেম খেলছে, ইডি একেবারে খেলিয়ে খেলিয়ে তুলবে। যেরকম ভাবে হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করা হয়েছিল, যেরকম ভাবে অরবিন্দ কেজরিওয়ালকে তুলে নিয়েছিল, সেই রকম ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কেও লুফে নেবে। অন্যদিকে বিজেপি, তারা গতকাল থেকে বিষয়টা নিয়ে কেমন যেন চুপ। গতকালকের দিনটা তো তারা পুরোটাই আমতা আমতা করতে করতে কাটিয়ে দিলেন। একটা দুটো এদিক ওদিক, এটা একেবারেই ঠিক নয়, এটা সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার, এটা একেবারেই ঠিক নয় ছাড়া খুব একটা কিছু বিজেপির মুখে শোনাই গেল না। আজ তবু তারা কিছু জায়গায় বিক্ষোভ টিক্ষোভ করার চেষ্টা করেছেন, কিন্তু গতকাল যখন এই ঘটনা ঘটছে তখন তো মানে বিজেপি খুব একটা কিছু মুখই খোলেনি এই বিষয়টা নিয়ে। মানে ভাবুন, যে বিজেপি কিনা এই পশ্চিমবঙ্গে ইডি সিবিআই এর সব থেকে বড় প্রেমিক, তারাই এই নিয়ে খুব একটা কোনো কথাই বলছেন না। আসলে ইডি সিবিআই এর ভূমিকা নিয়ে তার মানে পশ্চিমবঙ্গে বিজেপিও এতটাই ডিসঅ্যাপয়েন্টেড, এতটাই তারা মর্মাহত ইডি সিবিআই এর ভূমিকা নিয়ে, যে তারাও এবারে খুব একটা আর কিছু বলতে চাইছে না, কারণ তারাও জানে এর পরে গিয়ে তো আলটিমেটলি কিছুই হয়তো হবে না, শুধু শুধু আর বেকার আমরা বলবোই বা কেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন, কাল থেকে তিনি একেবারে তার ফেভারিট আলুর চপের ফ্যাক্টরি পেয়ে গেছেন তার হাতের সামনে, যে কাজটা সব থেকে ভালো তিনি করতে পারেন সেই রকম একটা ব্যাপার তিনি পেয়ে গেছেন। কাল থেকেই তিনি বলে দিয়েছেন তৃণমূলকে সব জায়গায় বিক্ষোভ করতে হবে, মিছিল করতে হবে। আজ তিনি মিছিল করে ফেলেছেন, 10 কিলোমিটারের বেশি তিনি হেঁটে ফেলেছেন এবং তারপরে তিনি মঞ্চের ওপরে উঠে
উঠে চিৎকার করে বলছেন আমি কাল যা করেছি ঠিক করেছি, কোনো ভুল করিনি, তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে আমি যা করেছি করেছি, মুখ্যমন্ত্রী হিসেবে নয়। এই যেন একটা টুপির মতো, আমি এই কাজটা করার আগে একটা টুপি পরে নিলাম, এই আমি তৃণমূলের চেয়ারপারসন হয়ে গেলাম, ওই কাজটা করার আগে একটা টুপি পরে নিলাম, এই আমি মুখ্যমন্ত্রী হয়ে গেলাম। এই যে কথাগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের উপর থেকে বলছেন, এর জন্য বিজেপি, যারা কিনা পশ্চিমবঙ্গে নির্বাচনী রাজনীতির নিরিখে যদি দেখতে হয় প্রধান বিরোধী দল, একমাত্র দল যাদের কাছে তৃণমূল কংগ্রেস ছাড়া যাদের কাছে কিছু আসন রয়েছে, তাদের এই কথাগুলোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করে দেওয়া উচিত। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে যাচ্ছেন, তিনি রীতিমতো বিজেপিকে তুলোধনা করে যাচ্ছেন মঞ্চের উপর থেকে। তিনি বলছেন কয়লা চুরির টাকা, কয়লা চুরির মামলা, কে কোথা থেকে টাকা নিয়েছেন, শুভেন্দু অধিকারীর হাত দিয়ে কয়লা চুরির টাকা অমিত শাহর কাছে পৌঁছেছে, এই সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলে যাচ্ছেন। তিনি চিৎকার করে বলছেন বিজেপির লোকজন তারা এখন অহংকারী হয়ে গেছে, কোটি কোটি টাকা হয়ে গেছে, এই সব লোকের হাতে আগে টাকা পয়সা ছিল না, তারা খেতে পেত না, একটা বিড়ি 3 বারে খেত, এখন তাদের কত দম্ভ হয়ে গেছে, অহংকার হয়ে গেছে, এখন তাদের হাতে কোটি কোটি টাকা এসেছে, এইসব তিনি চিৎকার করে বলছেন কালকের ওই কাজকর্ম করার পরেও। তাহলে এই মুহূর্তে এসে বিষয়টা হচ্ছে, দেখুন চোরের মায়ের বড় গলা যে কথাটা বলা হয়, মোদ্দা কথা হচ্ছে চোরের মায়ের বড় গলাই থাকবে, সেটা থামানোরও কোনো উপায় আমাদের হাতে নেই এবং চোর ধরারও কোনো মেকানিজম নেই, আর থাকলেও সেটা সম্পূর্ণ অকেজো। এই যে মুখ্যমন্ত্রী চিৎকার করে এত কথা মঞ্চের উপর থেকে বলেন, কেন বলেন? এই কথাগুলো শোনার লোকজন রয়েছেন, সমর্থন করার লোকজন রয়েছেন, সেই কারণেই তো বলেন। যেমন আজ যখন মুখ্যমন্ত্রী সব কথাগুলো বলছেন, মঞ্চের ওপরে দেবাশিস কুমার তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং মুখ্যমন্ত্রী কথাগুলো বলছেন আর দেবাশিস কুমার জোরে জোরে মাথা নাড়ছেন, মন দিয়ে কথাগুলো এমন করে শুনছেন যেন মনে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবাশিস কুমারের লকারের পাসওয়ার্ড বলছেন, যে মন দিয়ে ওটা শুনে নিতে হবে আর তারপরে ওই কথাটাকে একেবারে মাথার মধ্যে মনে করে রেখে দিতে হবে, কোনো মতেই ভোলা যাবে না। এত বড় এত সিরিয়াস কথা তিনি বলছেন। দেখুন অনেকেই যে কথাটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে এই কাজটা করে প্রতীক জৈনকেও একটা বার্তা দিলেন যে তুমি এগিয়ে চলো, তোমার পাশে আমরা আছি, তুমি গাড্ডায় পড়ে গেলে তোমাকে ছেড়ে পালিয়ে যাবো, ব্যাপারটা এরকম নয়, তুমিও এবার জান প্রাণ লড়িয়ে দাও আমাদের জন্য, আমরাও কিন্তু জান প্রাণ লড়িয়ে তোমার পাশে থাকবো। এমনিতে আগে তো তিনি প্রতীক জৈন এবং আইপ্যাককে প্রচুর অপমান করেছেন, ওইসব আইপ্যাক প্যাক ফ্যাক মানি না, আইপ্যাকের এত বাড়াবাড়ি চলবে না, এই সমস্ত তো অনেক কিছু বলেছেন, কিন্তু এখন ভোট এসে যাচ্ছে, এখন তো খুবই দরকার। তো সেই জায়গায় তিনি এই কালকের কাজটা করার মাধ্যমে প্রতীক জৈন এবং আইপ্যাককেও একটা সুন্দর বার্তা দিলেন যে তোমরা এগিয়ে চলো, আমরা তোমাদের পাশে আছি। এবং তারই সঙ্গে অনেকেই যে কথাটা বলছেন যে ওই ফাইলে সাংঘাতিক কিছু ছিল, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেটা নিতে গেছেন। দেখুন এটা খানিকটা অবাস্তব শুনতে লাগে যে ওই রকম একটা দুটো ফাইলের মধ্যে এমন ভয়ঙ্কর জিনিসপত্র ছিল যেগুলো একেবারে চলে গেলে সাংঘাতিক কিছু হয়ে যেতে পারতো এবং সেগুলো আনতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন। এটা হতে পারে না যে সেসব জিনিসের ব্যাকআপ নেই। আর প্রতীক জৈনের বাড়িতে এমন সব ফাইল থাকবে যেগুলো একেবারে হাতে পড়ে গেলে ভয়ঙ্কর হয়ে যাবে, দারুণ সমস্ত প্রমাণ তার মধ্যে লুকানো রয়েছে, এটা ভাবাটা একটু ফারফেচড, মানে এটা একটু অবাস্তব শুনতে লাগে। কিন্তু যাই হোক না কেন তিনি একটা ইস্যু পেয়ে গেছেন, সেই ইস্যুকে কিভাবে তার নিজের মতো করে ব্যবহার করতে হবে সেটা তিনি খুব ভালো করে জানেন। কলকাতা দিল্লির সব জায়গা মিলিয়ে তিনি বিক্ষোভ মিছিল সমস্ত কিছু করতে শুরু করে দিয়েছেন এবং এই ইস্যুকে তিনি নিজের হাতিয়ার কিভাবে বানাতে হয় খুব ভালোভাবে সেই কাজটা শুরু করে দিয়েছেন। এবার কনক্লুশন দেখুন, কিছু কথা আছে যেগুলো বললেই লোকজন গালাগাল দিতে ছুটে আসবেন, কিন্তু তাতে কি বার করা যায়। 71 বছরের একজন ভদ্রমহিলা কালকে ওই হুজ্জুতি করলেন, এমন একটা হুজ্জুতি যেটা আমাদের দেশের অন্য কোনো পলিটিশিয়ান, কোনো রাজনীতিবিদ কোনোদিন করবেন বলে আমার মনে হয় না, যে একটা ইডি রেড চলছে সেখানে গিয়ে ফাইল কেড়ে নিয়ে চলে যাবেন, এই জিনিসটা আর কেউ করবেন বলে আমার মনে হয় না, কিন্তু তিনি সেটা করলেন। তারপরে তিনি কাল এই সমস্ত কিছু করে চলে গেলেন একটা মেলার উদ্বোধনের অনুষ্ঠানে। তারপরে সেখানে আপনারা জানেন যে এই রেড যখন চলছে তিনি ফাইল কেড়ে নিয়ে বেরিয়ে আসছেন, এই সমস্ত কিছুর মাঝখানে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন, চিৎকার করে করে মাইকে তিনি বক্তব্য রেখেছেন। এবার কালকের এই ঘটনা ঘটার পরে প্রথম বিরোধী দলগুলোর অবস্থা আপনি দেখুন আমাদের রাজ্যে। কালকের ঘটনা যখন সামনে এসেছে, ফার্স্ট রেসপন্ডার হচ্ছে সিপিআইএম, খুব দ্রুততার সঙ্গে তারা একদম রেসপন্স করেছে, সাংবাদিক বৈঠক করেছে, কিন্তু সেই সাংবাদিক বৈঠক শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল মোহাম্মদ সেলিম যে কথাগুলো বলছেন সেগুলো কিছু শোনা যাচ্ছে না। তারপরে তাদের আবার রিল কেটে কেটে পরে সেগুলোকে আবার আপলোড করে আবার সুন্দর করে সমাজ মাধ্যমে ব্যাপারটাকে রাখতে হয়েছে। অন্যদিকে বিজেপি প্রথমেই যেটা বললাম, গতকালকের দিনটা তারা পুরো আমতা আমতা করেই কাটিয়ে দিল। তারপরে ওপর থেকে তাদের কাছে সমস্ত বার্তা টার্তা এসছে, শিখিয়ে দেওয়া হয়েছে কিভাবে তোমরা এটা হ্যান্ডেল করবে, কি বলবে, ইডি সিবিআইকে কিভাবে সাপোর্ট দেবে, সমস্তটা বলা হলো তাদের। আজ তারা খানিকটা বিক্ষোভ টিক্ষোভ দেখিয়েছেন, বিভিন্ন জায়গায় একটা করেছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কালকের ওই হুজ্জুতির পরে আজকে 10.5 কিলোমিটার হেঁটে একখানা মিছিল করে ফেললেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় আজ কত লোক মোবিলাইজ করে মিছিল করেছেন আর বিজেপি কতগুলো লোককে মোবিলাইজ করে আজ বিক্ষোভ দেখাতে পেরেছে,
সেটাই নির্বাচনের আগে বিজেপির নিজেরই একটু তাকিয়ে দেখা উচিত, নিজেদেরই তাদের একটু পর্যবেক্ষণ করা উচিত। দেখুন, পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে প্রচুর ক্ষোভ আছে। পশ্চিমবঙ্গে আপনি হিন্দু মুসলিম করতে পারেন, পশ্চিমবঙ্গে আপনি মানুষের দুর্নীতি নিয়ে যে ক্ষোভ আছে সেটা নিয়ে কথা বলতে পারেন, আপনি অনুপ্রবেশকারী নিয়ে কথা বলতে পারেন, কিন্তু মানুষের এই যে ক্ষোভ এবং এই আশা, তার সামনে দাঁড়িয়ে হাত জোর করেই আপনাকে ভোট ভিক্ষাটা করতে হয়। তার কারণ ক্ষমতার লোভে কত দূর হাঁটা যায় সেই খেলাটা এখনো পর্যন্ত ওই একজনই দেখিয়ে যাচ্ছেন। ৭১ বছরের সেই একজনই দেখিয়ে যাচ্ছেন। বাকিরা আরে মানুষ বুঝবেন, মানুষ জাগবেন, মানুষ আমাদের ভুল বুঝেছেন, এই সমস্ত কিছু বলে কাটিয়ে যাচ্ছেন। ঝামেলা করে লাভ নেই, লোককে গালাগাল দিয়ে লাভ নেই। সামনে ভোট আসছে, ভোটের ফলাফলে সবাইকে ভুল প্রমাণ করে দেখিয়ে দিন। দেখুন, খিদে থাকতে হয় এবং সেই খিদেটা থাকলে আপনি নড়ে চড়ে কাজটা করতে পারেন। আপনি হাঁ করে বসে থাকবেন আর সবাই এসে সমস্ত কিছু নারকেল নাড়ুর মতো টুক করে আপনার মুখের ভেতরে দিয়ে চলে যাবে, এই ভেবে বসে থাকলে কিছুই হয় না। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।